আজকের গল্প অসমাপ্ত প্রেম কাহিনী, কলমে সংযুক্তা মুখার্জি। আজ আমার 50 বছরের জন্মদিন। আমার ছেলে, বৌমা, মেয়ে, জামাই সবাই মিলে খুব ঘটা করে পালন করলো। কিছু আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব এসেছিল। শুভেচ্ছা, উপহার, গান গল্পে দিনটা বেশ ভালোই কাটলো। এখন সবাই চলে গেছে, রাতও অনেক হয়েছে। আমি একা বারান্দায় দাঁড়িয়ে আছি। কত কথা যে মনে পড়ছে। পিছন ফিরে তাকাতেই আমি সেই দুবে নিবাধা রোগা রোগা ফর্সা মেয়েটাকে দেখতে পাই, যার দু চোখে ছিল অনেক স্বপ্ন। পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। বড্ড মনে পড়ছে আজ কলেজের সেই দিনগুলোর কথা। সুচরিতা, এই সুচরিতা। সীমা আমায় ডাকতে ডাকতে এদিকেই আসছে। হ্যাঁ বল। আরে আজ তো এসবি ক্লাস আছে, তোর দুষ্মন্ত। উফ, কি যে বলিস তুই। উনি সুচরিতা মনে রাখতে পারেন না, তাই আমাকে শকুন্তলা বলে ডাকে। তুই আর ন্যাকা সাজিস না, সব পড়া তো শুধু তোকেই বোঝায়। হ্যাঁ, আমি বুঝতে চাই, তাই আমাকে বোঝায়। আর তোরা তো শুধু হা হা হি হি করিস। ঝুলে পড় দুষ্মন্ত এর গলায়। না রে, আমার জন্য ভালোবাসার দ্বীপ জ্বালিয়ে সুদীপ বসে আছে যে। তুই ভুল করছিস সুচরিতা, সীমা বলে উঠল। সুদীপ এখনো স্টুডেন্ট, ওর সব স্ট্যাটাস দেখে প্রেম হয় না রে। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এরপর আর কোনো কথা নেই। আর শোন, কাল কিন্তু আমি কলেজে আসছি না। কেন রে? সুদীপের হাত ধরে সারা কলকাতা চষে বেড়াবো। নোটগুলো একটু নিয়ে রাখিস। সকাল হতেই মনটা ভালো হয়ে গেল। আজ যে ওর সাথে দেখা করব। নির্দিষ্ট জায়গায় আগে থেকেই দাঁড়িয়ে আছে। উফ, সেই নীল জামাটা আবার পরেছ? আগের দিনও তো এটাই পরেছিলে। দূর বাবা, আমার এত মনে থাকে না। থাক, আর রাগ করতে হবে না, চলো। শোনো না। বলো। বলছি, ফাঁকা কোনো গলিতে ঢুকে তোমাকে একটু আদর করব। তোমার আর কোনো কথা নেই না? এসেই শুরু করে দিলে তো কি করব? রোজ রোজ কি আমাদের দেখা হয়? কি করব? পড়াশোনাটা যে দুজনকেই খুব ভালো করে করতে হবে। আর আমি বলে রাখছি এখন থেকেই, আমাদের দুজনের মধ্যে যে আগে চাকরি পাবো, পেলেই আগে বিয়েটা করে নেব। একদম। সে আর বলতে, 24 ঘন্টা তুমি আমার সাথে থাকবে। উফ, আমি ভাবতেই পারছি না। শোনো, ওই গাড়িটার পেছনে চলো তো। কেন? চুমু খাবো। আবার কেন? না গো, একদম রাস্তার মাঝখানে কেউ দেখে ফেললে লজ্জার এক শেষ। মা, তুমি ঘুমাওনি এখনো? বর্তমানে ফিরে এলাম। আমার বৌমা এসে আমার পাশে দাঁড়িয়েছে। না গো, ঘুম আসে না, তাই একটু। তুমিও তো জেগে আছো। আমি জল খেতে এসেছিলাম, মনে হলো কেউ যেন বারান্দায় রয়েছে, তাই। না না, তুমি শুয়ে পড়ো। আমি শুয়ে পড়ছি। আজ কি আর আমার ঘুম আসবে? কত কথা যে মনে পড়ছে। দিনগুলো বেশ সুন্দর কাটছিল তখন। কলেজের পড়াশোনা, এসবি স্যারের ক্লাসটা খুব ভালো লাগতো। মাঝে মাঝে সুদীপের হাত ধরে ঘুরে বেড়ানো। কিন্তু তখন কে জানতো এইসব ভালো লাগার মেয়াদ ফুরিয়ে আসতে চলেছে। একদিন দুপুরে পড়তে বসেছি, মা এসে ডাকলো, সুচি। বলো। বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। আমি আঁতকে উঠলাম। কেন মা, কেন? এখন আমি পড়াশোনা করছি, আগে গ্র্যাজুয়েশনটা তো করতে দাও। অনেক পড়ালেখা হয়েছে, আর ওই চালচুলোহীন বেকার ছেলের সাথে মেলামেশা বন্ধ করো। আমি এখন বিয়ে করব না, আমি নিজের পায়ে দাঁড়াবো। চাকরি করে তোমাদের পাশে থাকতে চাই। হ্যাঁ, মেয়ের পয়সায় খাবো, এমন দিন যেন না আসে। বুঝলাম। আমার মা বাবা মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরোতে পারেনি।
মনটা খুব খারাপ হয়ে গেল। আজ পড়ায় মন বসাতে পারলাম না। অনেক কান্নাকাটি, অশান্তি, অনশন সব কিছু করেও বিয়েটা আটকাতে পারলাম না। সুদীপকে কিছুতেই বোঝাতে পারিনি যে এই বিয়েটা আমাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বাধ্য হয়ে করতে হচ্ছে। ও আমাকে জাস্ট ভুল বুঝলো। এত দুঃখের মধ্যেও জানতে পারলাম আমার যিনি স্বামী হতে চলেছেন তিনি আমার পড়াশোনাটা করার ব্যাপারে কোনো আপত্তি জানাননি। বাবা খুবই আনন্দের সাথে আমাকে খবরটা জানালো। আর আমি ভাবলাম এবার থেকে তাহলে আমাকে পরের অধীনে পরের ইচ্ছেই চলতে হবে। বিয়েটা আমার হয়ে গেল। আমার স্বামীর নাম প্রসূন, ব্যবসায়ী মানুষ, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসে, কম কথার মানুষ। আমার সঙ্গে কোনো ব্যাপারেই তার মিল নেই। আমি স্বামী হিসেবে একজন বন্ধুকে সব সময় পাশে চেয়েছি, কিন্তু না, সে কোনোদিনই আমার বন্ধু হয়ে উঠতে পারেনি। আজ বিয়ের এত বছর পরও হৃদয়ের গভীরে প্রবেশ করতে পারেনি, আর না পেরেছে আমার মনের হদিশ। বিয়ের 2 মাসের মধ্যেই আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। মা হওয়া প্রতিটা মেয়ের কাছে খুব আনন্দের, কিন্তু সেই মুহূর্তে আমার কোনো আনন্দ হয়নি। আমি আমার স্বপ্ন ভঙ্গের আভাস পেলাম। আর এবার আমার স্বামী জানিয়ে দিল আর লেখাপড়া করে হবেটা কি? চাকরি করার তো কোনো দরকার নেই, সংসারটা এখন মন দিয়ে করা দরকার। নির্দিষ্ট দিনে একটা ফুটফুটে মেয়ে হলো আমার। আমি পুরোপুরিভাবে সংসারে বাধা পড়ে গেলাম। সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে সেই আমার আমিটা কোথায় যেন হারিয়ে গেল। দিনের পর দিন, মাসের পর মাস একইভাবে চলতে লাগলো। সংসারের অভাব কিছুরই ছিল না। দেশে বিদেশে ঘুরতে যাওয়া, বড় বড় পার্টিতে যাওয়া, উইকেন্ডের রেস্টুরেন্টে খেতে যাওয়া, এই সব কিছুই হতো। কিন্তু এত কিছু পাওয়ার মধ্যেও একটা অতৃপ্তি, যেন রাজশূন্যতা আমাকে ঘিরে থাকতো। মানুষের মন বড় রহস্যময়, আর সেই মনের খবর নেবার মতো কেউ ছিল না আমার। কিন্তু আমি তখনও জানতাম না যে আমার সেই অপূর্ণ স্বপ্ন খুব অপ্রত্যাশিতভাবে পূরণ হতে চলেছে। একদিন আমি শপিং থেকে ফিরছিলাম, তখন দেখলাম যে একটা ছেলে রাস্তায় বসে খুব উদ্ভ্রান্তের মতো কিছু একটা খুঁজছে। সব পথচারীরা দেখতে দেখতে চলে যাচ্ছে, কিন্তু কেউই কিছু জিজ্ঞেস করছেন না, সাহায্য তো দূরের কথা। আমি তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি কিছু হারিয়ে গেছে? সে আমার দিকে না তাকিয়েই উত্তর দিল, হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স। সে কি, এই রাস্তার মধ্যে খোঁজা তো খুব মুশকিল, আমাকে ওটা খুঁজে পেতেই হবে। আপনি একটু উঠে দাঁড়ান, আমি একটু চেষ্টা করে দেখি না হয়। অনেক খোঁজাখুঁজির পর সেটি পাওয়া গেল। উফ, আপনি যে আমার কি উপকার করলেন! আপনি পেয়ে গেছেন, এটাই বড় কথা। আচ্ছা, আমি চলি তাহলে। সামনেই কফি শপ আছে একটা, একটু বসলে হতো না? কফিটা ডিউ থাক। আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? সে বলল, হ্যাঁ, শিওর। দুপুরের দিকে করবেন, ওই টাইমে আমি ফ্রি থাকি। ওকে। পরদিন সকাল থেকে মনটা ছটফট করতে লাগলো। সংসারের সব দায় দায়িত্ব পালন করছি ঠিকই, কিন্তু বারে বারেই অন্যমনস্ক হয়ে পড়ছি। দুপুরবেলায় সেই বহু প্রত্যাশিত ফোন কলটা এলো। সাধারণ কথাবার্তা দিয়ে শুরু হলো আমাদের আলাপচারিতা। ওর নাম সৌরভ, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। লাঞ্চ টাইমে আমাকে কল করেছে। এরপর থেকে ছুটির দিনগুলো বাদ দিয়ে রোজই দুপুরে আমাদের ফোনে কথাবার্তা হয়। আস্তে আস্তে আমরা আপনি থেকে তুমিতে চলে এসেছি। ভীষণ সুন্দর কথা বলতো সে। অনেক যত্ন, সম্মান আর ভালোবাসা দিয়ে আগলে রাখতো আমাকে। এই রকম যত্ন আর ভালোবাসাই তো চেয়েছিলাম আমি। আমার মুখ দেখেই সে আমার মনের কথা পড়ে ফেলতো। মুখ ফুটে কিছু বলতে হতো না। হে ঈশ্বর, তুমি যদি এত সুখ আমার জন্য সযত্নে রেখে দিয়েছিলে, তাহলে তা
সঠিক সময়ে দাওনি কেন? কি হচ্ছে আমার এসব? আমি যেন কোনো স্বপ্নরাজ্যে বাস করেছি। তসলিমা নাজরিনের কথাই বলতে গেলে কি হচ্ছে আমার এসব, যেন তুমি ছাড়া কোনো মানুষ নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো কাজে মন নেই আমার সব মন শুধু তোমার মনে বিরাজ করছে। আমাদের একান্ত গোপন অভিসার গোপনই রইল, কাকপক্ষীতেও টের পেল না। কালের নিয়মে দিন, মাস, বছর চলতে থাকলো, আর সাথে সাথে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে লাগলো। কারণ এটা কোনো মোহ বা দুদিনের শারীরিক আকর্ষণ ছিল না, এ ছিল একে অপরের প্রতি হৃদয়ের আকর্ষণ, আত্মার মিলন। হৃদয় আমার নাচিরে আজিকে, ময়ূরের মতো নাচিরে। আমার হৃদয়ের এখন এমনই অবস্থা। সে এখন সব সময় সুরভিত, একরাশ ভালো লাগা আর মুগ্ধতা তার সর্বক্ষণের সঙ্গী। এমনটা নয় যে আমরা রোজই একে অপরের সঙ্গে দেখা করতাম, একেবারেই সেটা নয়। কিন্তু সারাদিনে মাঝে মাঝেই তুমি খেয়েছো, মনে করে প্রেশারের ওষুধটা নিও, অথবা অনেক কাজ করেছো, এখন একটু রেস্ট নাও। এগুলোই ছিল আমার ভালো থাকার মেডিসিন। আমি আমার স্বামীর প্রিয়জন কোনোদিনই হয়ে উঠতে পারিনি, আমি তার প্রয়োজন হয়ে রয়ে গেলাম। আর সেজন্যই আমার চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুতেই তার সেই রকম কোনো আগ্রহও ছিল না। এইভাবেই দিনগুলো বেশ কাটছিল। ওই একটু যত্ন, খেয়াল রাখা আর একটু ভালোবাসা, এগুলোই ছিল আমার ভালো থাকার রসদ। একটা দিনের কথা খুব মনে পড়ছে। সেদিন একটু সময় করে, সুযোগ করে সৌরভের সাথে গঙ্গার ধারে বসেছিলাম। ও তখন বলল, এভাবেই কি আমরা জীবনটা কাটাবো? আর একটু সাহসী হয়ে কি আর এক ধাপ এগোতে পারি না? কি বলছো তুমি? পরিষ্কার করে বলো, আমি বুঝতে পারছি না। আমি বললাম, আমার সাথে চলো, দূরে কোথাও চলে যাই, সব কিছু আবার নতুন করে শুরু করি। আমার চোখে চোখ রেখে স্পষ্টভাবে এই কথাগুলো সৌরভ বলল। আমি তো চাই সৌরভ তোমার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে, কিন্তু তুমি তো জানো আমি কিসের বাঁধনে বাধা পড়ে গেছি। জানি। আর ওরা কিন্তু দুজনেই বড় হচ্ছে, ওদের কাছে ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছো? আমার কথা বাদ দাও, তোমার কি হবে একবার ভেবে দেখেছো? সেই জন্যই বলছিলাম, সাহস করে কি একবার আমার সাথে যেতে পারবে? হ্যাঁ, তখনও অনেক বদনাম হবে তোমার, কিন্তু আমাদের সেই সব কিছু ফেস করতে হবে না। না গো, সেটা আমি পারবো না, একেবারেই পারবো না। তাহলে আমাকে একাই যেতে হবে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? নিয়েই তো যেতে চাইছি, কারণ এইভাবে সব কিছু চলতে থাকলে আজ নয়তো কাল কারো কাছে ধরা পড়ে যাবই আমরা, আর তা হবে আমাদের দুজনের জন্যই বড় অসম্মানের, অপমানের আর লজ্জার। আর একই শহরে একই জায়গায় থেকে তোমাকে না দেখে না ছুঁয়ে আমি থাকতে পারবো না। তার চেয়ে আমার দূরে কোথাও চলে যাওয়াই ভালো। না, আমার কোনো অনুরোধ সে শোনেনি, যদিও সবটাই আমাদের ভালোর জন্য। 5 বছর হয়ে গেল, সে আর এই দেশে থাকে না। আমার ভালো থাকাটুকু ছাড়া সে আর কোনো খবর জানতে চায় না। আমিও জানতে চাই না যদি আবার আমরা দুর্বল হয়ে পড়ি। আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমার ছেলেমেয়েরা আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমি ভালোভাবে পালন করেছি। জীবনের এই শেষ প্রান্তে এসে আমি আমার এই শেষের দিনগুলো কি নিজের ইচ্ছে মতো কাটাতে পারি না? আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।